বিভিন্ন সাফারি ফরেস্ট গুলোতে সলফিট থাকে, জন্তু জানোয়ারদের লবণ খেতে দেয়া হয়। তো এখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে, ফ্লাইওভারের মতো করে জঙ্গলের ভেতর দিয়ে 1/2 কিলোমিটার রাস্তা করে নিয়ে যাওয়া হয়েছে। যখন উঁচু দিয়ে যাচ্ছি দুপাশে আমরা কোনো না কোনো প্রাণী দেখে নিতেই পারি। সুন্দরবন এরিয়াতে এই ধ্বংসাবশেষ, তাহলে এখানে যে মানুষের বসতি ছিল এটা প্রমাণ করা যায়। কিন্তু এই সভ্যতা বিলুপ্ত হয়েছে মূলত 3টে কারণে। এরা ছিল লুটে বিশ্বাসী, এদের অত্যাচার এখানে এমন চরম আকার নেয়, এখান থেকে মানুষদের ধরে নিয়ে তাদের দেশে নিয়ে বিক্রি করা শুরু করলো, এবং ধরে নিয়ে যাওয়ার সময় হাতের তালুতে পায়ের পাতাতে ছিদ্র করে দিত, আর সেই ছিদ্রের মধ্য দিয়ে লোহার শিক, বেত, কাঁটার দড়ি ঢুকিয়ে দিয়ে 25-30টা করে লোককে হালচি গেতে ধরে নিয়ে যেত। নমস্কার বন্ধুরা, আমরা এখন মুখোমুখি হতে চলেছি সুন্দরবন টাইগার রিজার্ভের সজনেখালি রেঞ্জের ইকো গাইড শ্রী কৃত্তিপ্রসাদ মণ্ডল মহাশয়ের সঙ্গে। আমরা এখন সুন্দরবনের বিষয়ে ওনার মুখ থেকে সরাসরি জেনে নেব। সাধারণ ট্যুরিস্ট যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক, তারা আমাদের সজনেখালি রেঞ্জে যদি আসতে চায় তাহলে যোগাযোগের মাধ্যমটা কিভাবে, এবং এসে অফিসে এন্ট্রি পাসের বিষয়ে তারা কিভাবে যোগাযোগ করবে, এবং কোন রুটে কিভাবে ঘুরবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি জানান। প্রথমে বলি, কলকাতা থেকে যারা আসবেন তারা ট্রেন ধরে সরাসরি ক্যানিং থেকে আমাদের অটো, বাস, ম্যাজিক গাড়ি, অনেক যানবাহন রয়েছে, যে কোনো ভাবেই আপনি সরাসরি গদখালিতে পৌঁছাবেন। গদখালি নদী পেরিয়ে প্রপার গোসবা বাজার, গোসবা বাজারে আসলেই আপনি ভ্যান স্ট্যান্ডে আসলেই ভ্যান করে পাখিরালাতে পৌঁছাবেন। আচ্ছা, যদি আপনি ঝড়খালির দিক থেকে নামতে চান তাহলে বাসন্তী থেকে সরাসরি ঝড়খালি আইফ্যাটে চলে গেছে গাড়ি, আইফ্যাটেই আপনি ওখানে নামবেন। আপনি যদি ধামাখালির দিক থেকে আসতে চান তাহলে আপনাকে ধামাখালি হয়ে আপনি পাখিরালাতে আসতে পারেন, সেটা আপনাকে কিন্তু লঞ্চ বা বোট নিয়েই আসতে হবে। এটা টাকি পৌরসভার লঞ্চ আসে, টাকি পৌরসভা থেকেও ট্যুর করায়, ওরাও নিয়ে আসে। আর সব জায়গা থেকে আপনি যেখানেই পাখিরালাতে যদি আসতে চান তাহলে পাখিরালাতে এসে আপনি বুক করতে চাইলে এখন অনলাইনেই বুক করা যায়, আপনি অনলাইনে বুক করে নিতে পারেন। হোটেল বুকিং অনলাইনে করতে পারেন, অথবা আপনি সরাসরি এসেও আপনি দেখে শুনে রুম টুম দেখে আপনি বুক করতে পারেন। আর অনেক জায়গাতে এখন পারমিশন অনলাইনে করে দেওয়ার জন্য ছেলেরা বসে আছে, আপনি যে কোনো দোকানে গেলেই আপনি পারমিশন পেতে পারেন। আচ্ছা, পাখিরালাতে তো অনেক হোটেল রয়েছে, তাছাড়াও এখন এই সাতজেলিয়া দ্বীপেও অনেক হোটেল রয়েছে, সেখানেও বুকিং করা যায়। হ্যাঁ, সাতজেলিয়া, বালি, দুলকি, সোনাগাঁ, দয়াপুর, জেমসপুর, রজত জুবলি, বিভিন্ন জায়গাতে এখন টুরিস্ট লজ হয়েছে। তো পাখিরালাতে সরাসরি আসলে পরে পাখিরালাতেও, পাখিরালা আইল্যান্ডের মধ্যেও অনেক টুরিস্ট লজ হয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন সেখানে, অথবা অনলাইনে আপনি দেখে নিতে পারেন এই সমস্ত লজ গুলোতে, আর রেটও আপনি জেনে নিতে পারেন, নিয়েই সরাসরি আপনি বুক করে আসতে পারেন। আচ্ছা, এর পরবর্তী পর্ব যেটা হচ্ছে পারমিশনের বিষয়, ওই বিষয়ে যদি পারমিশন পার হেড 120 টাকা, বোট পারমিশন 600 টাকা, এবং আপনাকে অবশ্যই একজন গাইড নিতে হবে। গাইডের জন্য আপনার পার ডে 600 টাকা বহন করতে হবে। আচ্ছা, পার বোট বা পার গ্রুপ অনুযায়ী 600 টাকা। আর লঞ্চ বা বোটের সে একজন হতে পারে, 10 জন হতে পারে, এমনকি 55 জনও হতে পারে। আচ্ছা, সর্বোচ্চ 55 জন হতে পারে। আচ্ছা, ওটা ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী, ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী বহন পারমিশনটা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি 120 টাকা এন্ট্রি ফিজের কথা বলছিলেন, বিদেশিদের জন্য কি একটু বেশি? বিদেশিদের জন্য 500 টাকা। 500 টাকা পার হেড 500 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার এন্ট্রি ফি বা বোটের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, এবার জঙ্গলের ভিতরে কোন রুটে কোথায় কিভাবে নিয়ে যাওয়া হয় যদি একটু সাধারণত আমাদের টাইগার রিজার্ভের মধ্যে 6টা স্পট আছে। আমরা যদি বসিরহাট রেঞ্জের কথা বলি বা উত্তর 24 পরগনার কথা বলি তাহলে আপনাকে বুড়ির ডাবু, ঝিঙেখালি এবং হরিখালি, এই 3টে স্পট করতে পারেন। আচ্ছা, আপনি যদি
সজনেখালির দিক থেকে ঘোরেন তাহলে আপনি সজনেখালি, সুধন্যখালি, দোবাকি, নেতিধোপানি এই 4টে স্পট করতে পারেন। নেতিধোপানিটা কোর জোনের মধ্যে, ওখানে যেতে গেলে আপনাকে ডবল পারমিশন করতে হবে। আমি আগেই বলেছি নরমাল পারমিশন 120 টাকা নেয়, কিন্তু নেতিধোপানি স্পট গেলে বা কোর জোনের মধ্যে যদি আপনি যান তাহলে পার হেড কিন্তু 240 টাকা লাগবে। বোর্ড এন্ট্রি ফি 600 টাকাই থাকবে, গাইডের জন্য আপনাকে দিতে হবে 1000 টাকা। আচ্ছা, একদিনের মধ্যে কি কভার করা যায়? একদিনের মধ্যেই 4টে স্পট কভার করে আসা যায়, যদি বোটটা একটু স্পিড দিয়ে তারা চালিয়ে দেয়। 4টে স্পটই করে যাওয়া যায়। আচ্ছা, প্রথমে রুট অনুযায়ী যেগুলো বললেন, সজনেখালি থেকে যদি কোনো পর্যটক ঢোকেন জঙ্গলে, সজনেখালির পরে হচ্ছে সুধন্যখালি। আচ্ছা, সুধন্যখালির ওই অফিস বা ওয়াচ টাওয়ার সম্পর্কে যদি একটু বলেন। প্রত্যেকটা স্পটে একটি করে ওয়াচ টাওয়ার বানানো আছে, এবং আমরা সবাই জানি বিভিন্ন সাফারি ফরেস্ট গুলোতে সলফিট থাকে, জন্তু জানোয়ারদের লবণ খেতে দেয়া হয়। দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্ন সাফারি ফরেস্ট গুলোতে জন্তু জানোয়ারদের লবণ খেতে দেওয়া হয়, সলফিট থাকে। এর কারণ লবণ খেতে দেওয়া, সবার শরীরে লবণ দরকার হয়, তা ওইসব মিষ্টি এরিয়াতে ওরা তো লবণ পায় না, তাই ইচ্ছাকৃত ভাবে লবণ দেয়া হয়। ওটা হাতি খেতে আসে, গন্ডার খেতে আসে, হ্যাঁ, অনেক প্রাণীর লবণ খেতে আসে ওটা। একমাত্র সুন্দরবনের ক্ষেত্রে কোনো লবণ দিতে হয় না, কারণ এখানকার নদীর জলে লবণ, মাটিতে লবণ, এমনকি গাছের পাতাতে লবণ, এবং অতিরিক্ত লবণ জল পান করলে পরে প্রতিদিন এদের কিডনির ক্ষতি হয়ে যায়। তাই টাইগার রিজার্ভ বিভিন্ন জায়গাতে কৃত্রিম ভাবে পুকুর খনন করে বর্ষার জল ধরে রেখেছে। তা প্রত্যেক স্পটে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে, এবং ওয়াচ টাওয়ারের সামনে এই মিষ্টি জলের পুকুর আছে। আমরা যদি সেখানে অপেক্ষা করতে পারি, সময় দিতে পারি, তাহলে দিনের কোনো না কোনো সময় কোনো প্রাণীকে আমরা দেখে নিতেই পারি ওয়াচ টাওয়ার থেকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় দিতে হবে এবং চুপচাপ বসে থাকতে হবে। সব জঙ্গলগুলোতে গেলেই সচরাচর কোনো না কোনো প্রাণী দেখা যায়, একমাত্র সুন্দরবনের ক্ষেত্রে ব্যতিক্রম। সুন্দরবনে প্রাণী দেখাটা একদম মানে লাকড়াইয়ের মতো। বাঘ তো বটেই, এছাড়া অন্য প্রাণীগুলো দেখাও খুব কঠিন, কারণ এখানে জোয়ার ভাটা একটা ব্যাপার। বন এত ঘন যে একটুখানি ভেতরেও আমরা দেখতে পাই না। প্রাণীগুলো ছোট ছোট, একমাত্র বাঘ আর হরিণ হচ্ছে বড় প্রাণী। তাছাড়া বন বেড়াল, চিতা বেড়াল, মেছো বেড়াল, গন্ধগোকুল, ভোঁদড় সবই তো ছোট ছোট প্রাণী। তা ঝোপে ঝাড়ের আড়ালে বসে থাকলে পরে দেখা কঠিন। তারপরে জোয়ার ভাটা, জোয়ার যখন আসবে তখন জলে ভরে যাবে, প্রাণীগুলো আবার উঁচুর দিকে চলে যাবে। তাই প্রত্যেক স্পটে একটা করে ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, এবং মিষ্টি জলের পুকুর আছে। তখন মিষ্টি জল খাওয়ার জন্য আসে। সুধন্যখালি একটা ভালো জায়গা, কাছাকাছির মধ্যে অল্প সময়ের মধ্যে সুধন্যখালি পৌঁছে যাওয়া যায়। সজনেখালি থেকে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এবং এখানে ম্যানগ্রোভ পার্ক আছে, অনেকে গাছপালার নামধাম জানতে চান, তার সায়েন্টিফিক নামটাম জানতে চান, সেটার জন্য ব্যবস্থা করা রয়েছে। বটানিস্টের ছেলেমেয়েরা ঢোকেন বলে সেখানে। আচ্ছা, তারপর হচ্ছে দোবাকি। দোবাকির বিশেষত্ব কি আছে? দোবাকিটা হচ্ছে একটা ক্যানেল, দুটো বাঁক আছে। আচ্ছা, দো বাঁক মানে একটা ক্যানেলের দুটো বাঁক আছে, দোবাকি। তা দোবাকির বিশেষত্ব হলো এখানে হাফ কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে। এখানে তো রূপওয়ে সম্ভব নয়, তো এখানে ওই ওভার ব্রিজের মতো করে, ফ্লাই ওভারের মতো করে জঙ্গলের ভেতর দিয়ে হাফ কিলোমিটার রাস্তা করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে, আমরা যখন উঁচু দিয়ে যাচ্ছি দুপাশে আমরা কোনো না কোনো প্রাণী দেখে নিতেই পারি। আমরা হরিণ দেখতে পেতে পারি, আমরা বুনো শুয়োর দেখতে পারি, বন বেড়াল দেখতে পারি, বন মোরগ দেখতে পারি। এছাড়া দোবাকির পুকুরে বিভিন্ন পরিযায়ী পাখিরা থাকে, গলিয়াত হেরনও পাওয়া যায়, পার্পল হেরন পাওয়া যায় ওখানে দেখতে। আর এছাড়াও আরো বিভিন্ন রকমের পাখি আছে, যারা পাখি ভালোবাসেন তাদের জন্য একটা খুব ভালো জায়গা দোবাকি। মানে পরিযায়ী পাখি সাধারণত শীতকালের দিকে বেশি আসে। শীতকালের দিকে বেশি আসে। যেটা নেতিধোপানি বলছিলেন, নেতিধোপানির একটা বিশেষত্ব হচ্ছে ওখানে একটা প্রাচীর মন্দির রয়েছে এবং রাস্তা রয়েছে। এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে যদি একটু বলেন। আগে সুন্দরবন এরিয়াতে মানুষের বসতি ছিল, এটার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন জায়গাতে প্রমাণিত যে এই সুন্দরবন অঞ্চলে একসময় মানুষের বসতি ছিল। এটা কত বছর আগে? এটা নেতিধোপানির মন্দিরটা বলা হচ্ছে 400 বছরের বেশি পুরনো। আচ্ছা। এবং সুন্দরবন এরিয়াতে যে মানুষের বসতি ছিল তার প্রচুর নিদর্শন রয়েছে। আমরা যদি বকখালির দিকে যাই তাহলে জটার দেউল 1200 শতাব্দীর মন্দির, রাক্ষসখালী
আমরা যদি বসিরহাটের দিকে যাই, বেড়াচাপা চন্দ্রকেতুগড়, ক্যানিং এ রাজা প্রতাপাদিত্যের গড়, যশোরে রাজা প্রতাপাদিত্যের গড়, নেতিদোপানিতে 400 বছরের পুরনো বাড়ি। আমাদের নদীর ভাঙনগুলোতে দেখলে দেখা যাবে বিভিন্ন জায়গাতে পোড়া মাটির দেওয়াল, মাটির পাত্র বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে পড়ছে। আচ্ছা, এই ধ্বংসাবশেষ। তাহলে এখানে যে মানুষের বসতি ছিল এটা প্রমাণ করা যায়। কিন্তু এই সভ্যতা বিলুপ্ত হয়েছে মূলত 3টে কারণে। এখানে সুন্দরবনের উপরে বারে বারে ঝড়ঝঞ্ঝা আছড়ে পড়েছে। আমরা 2003-এ সুনামি, 2009-এ আয়লা, তারপরে আমপান, বুলবুল, ইয়াস, কত রকমের ঝড়ঝঞ্ঝা এই সাম্প্রতিক কালে ঘটে গেল। আমরা যদি বিগত 200 বছরের ইতিহাস দেখি তাহলে 80 থেকে 90 বার এই বিধ্বংসী কাণ্ড সুন্দরবনে ঘটেছে। এই ঝড়ঝঞ্ঝার কারণে সুন্দরবনের জনবসতি শেষ হয়েছে। তারপরে প্রকৃতির সঙ্গে লড়াই করে যারা বাঁচতে পারলো, প্রথম দিকে আসে বর্গীরা। এরা মহারাষ্ট্র থেকে আসতো, এসে এই দ্বীপবহুল এলাকাগুলোতে তারা কিন্তু মানুষের সর্বস্ব লুট করতো, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিত, মায়েদের মান সম্ভ্রম হানি করতো, তারপরে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে যেত। শেষের দিকে এদের সঙ্গে এসে জুটে যায় আরাকান জলদস্যু মগ, বর্তমানে মায়ানমার। এরা ছিল লুটে বিশ্বাসী। এদের অত্যাচার এখানে এমন চরম আকার নেয় যে এরা তাদের মুল্লুক বানিয়ে ফেললো এবং এখান থেকে মানুষদের ধরে নিয়ে তাদের দেশে নিয়ে বিক্রি করা শুরু করলো, মানুষ বিক্রির ব্যবসা শুরু করলো। এবং ধরে নিয়ে যাওয়ার সময় হাতের তালুতে, পায়ের পাতাতে ছিদ্র করে দিত, আর সেই ছিদ্রের মধ্য দিয়ে লোহার শিক, বেত, কাঁটার দড়ি ঢুকিয়ে দিয়ে 25-30টা করে লোককে হালশিকেতে ধরে নিয়ে যেত। এটা কিন্তু সত্য। এই মগের মুল্লুক কথাটা কিন্তু এখান থেকেই এসেছে এবং এই সুন্দরবন অঞ্চল থেকেই হয়েছে। তো এদের হাত থেকে বাঁচার জন্য আস্তে আস্তে এই অঞ্চল জনশূন্য হতে থাকে। এক সময় দেখা যায় সুন্দরবন থেকে পুরোপুরি জনবসতি উচ্ছেদ হয়ে যায়, সমুদ্রের লোনা জল গ্রাস করতে থাকে, এই জঙ্গল বিস্তৃত হয়। কলিকাতার কালীঘাট, বাঘাযতীন, গড়িয়া, যাদবপুর, ভাঙড়, বসিরহাটের নিম্ন অংশ সব বনে অঞ্চলে পরিণত হয়ে যায়। ব্রিটিশ পিরিয়ডে এসে ডাম্পিয়ার সাহেব হজেস সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন সুন্দরবনের সীমারেখা টানার। তিনি দেখলেন বঙ্গোপসাগরের জলটা নদী, নালা, খালখাঁড়ির ভেতর দিয়ে যতটা উত্তর দিকে উঠে যায় এবং এই ধরনের ম্যানগ্রোভ সৃষ্টি হয়ে আছে, ততটাকেই তিনি সুন্দরবনের সীমারেখা একদম কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল।